রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠক, বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা। সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে, আশা আইন উপদেষ্টার। জনগণ পিয়ার বোঝে না, এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলেছেন মির্জা ফখরুল। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচনের তাগিদ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে কাল। ওবায়দুল কাদের সহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। কারচুপির অভিযোগে কয়েকটি প্যানেলের ভোট বর্জন, রাকসুতে ভোট কাল। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধের পর শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা। কাল মার্চ টু যমুনা কর্মসূচি, বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দর্শক, এই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জানে এর ভেতরে কি আছে, তারা যেন মনে রাখে, কারণ এটা শুধু গুটিগত রাজনৈতিক নেতার বিষয় না, এটা সারা জাতির বিষয়। জাতির মধ্যে এটা সঞ্চারিত করে দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা। সেখানে আমরা উৎসবমুখরভাবে সেখানে যাব এবং এই দলিলে সই করব এবং উৎসব করব, সবাই সারা জাতি এটা শরীক হবে। এই শুধু আপনারা তাদের সামনে সারির মানুষ যারা প্রকৃত সই করছেন, সারা দেশের মানুষ চিন্তার মধ্যে, তাদের ভাবনার মধ্যে আপনাদের সঙ্গে সই করছে, সারির উপস্থিত থাকছি, সবাই আপনাদের সঙ্গে উপস্থিত থাকবে এবং জাতির জন্য এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। সেই জন্য এই যে জিনিস করে দিতে পেরেছেন, সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানো এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো আজকের অনুষ্ঠানে। এটাই আমার আকুতি ছিল, বলছিলাম একটা শুধু কয়েক মিনিট সময় দিও, আমি একটু ধন্যবাদ জানাতে চাই। আমি এটা আন্তরিকভাবে বলছি, আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এটা না হলে এটা কাজটা এলোমেলো হয়ে যেত। আমরা এখন এলোমেলো না করে এটাকে সুশৃঙ্খলভাবে করতে পেরেছি এবং সুন্দরভাবে করতে পেরেছি। আপনারা সেটা খুব আমার চেয়ে অনেক সুন্দরভাবে প্রকাশ করেছেন। এটা সারা জাতি অনুভব করে, কেউ আশা করে নাই যে সত্যি সত্যি এটা হবে। আমি যতজনের কাছে বলি কেন এসে তামাশা লাগাই রাখছেন আপনি, তা বলবো যে একটা না একটা কিছু তো হবেই। ওরা তো আলোচনা করছে, আলোচনা ছেড়ে তো চলে যায়নি কেউ। আলোচনা ছেড়ে চলে যেত বুঝলাম যে এটা অগ্রসর হতে পারছে না। আলোচনায় যতদিন আছে আমি আশা রাখছি যে এটা একটা পরিণতি হবে। কোনো সময় মনে হয়েছে না এটা করতে কিছুই হবে না, আমরা যখন কিছু একটা বের হবে এটার থেকে। সবাই যেন মিটিংয়ে আসছেন, সময়মতো আসছেন, কথা বলছেন এবং কেউ ফেলে দিচ্ছেন না, কোনো কথা রাগ করে বসে থাকছেন না, এটা একটা পরিণতি হবে। আজকে আমার নিজের কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে এটা পরিণতিতে এসছে। এই উৎসবটা আমরা শুক্রবারে করব, সেটার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে যাচ্ছি এবং আমরা সবাই মিলে সেদিন যেন উৎসবটা করতে পারি। আমার পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আর কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এই কাজটা সুসম্পন্ন করার জন্য। এই আমার বক্তব্য। তো অসংখ্য ধন্যবাদ। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে সব কথা বলেন আইন উপদেষ্টা। আরও বলেন, যারা এখন উপদেষ্টাদের নিয়ে কথা বলছেন, আগামীতে তারা যেন সমালোচনা সহ্য করার ক্ষমতা রাখেন। উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রশ্ন করা এটি রাজনীতির গণতান্ত্রিক উত্তরণ বলেও মনে করেন তিনি। বিচার বিভাগ সংস্কারের প্রস্তাবের মধ্যে কিছু মতভিন্নতা আছে জানিয়ে আসিফ নজরুল বলেন, এই সরকারের আমলে বিচার বিভাগ সচিবালয় বাস্তবায়ন সম্ভব। জুলাই সনদে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আছে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তো এর তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। আর আপনি যেটা বলেছেন যে আপনার সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট, এটা আপনি জানেন যে বিচার বিভাগীয় সংস্কার কমিশন যে আছে, সেই কমিশনের অন্যতম প্রস্তাব এটা ছিল। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আইনটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদে পেশ করব
আমাদের উপদেষ্টা পরিষদ যদি মনে করেন তাহলে এটা পাশ করা হবে এবং আমার ধারণা এই সরকারের আমলে তখন আমরা সুপ্রিম কোর্টে পৃথক সেক্রেটারিয়েট করতে পারব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ পিআর ও গণভোট বোঝে না। এই বিষয়ে যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্য ভালো নয়। বিএনপি নির্বাচিত হলে দেশে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ঠাকুরগাঁয়ের গড়েয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার। বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থাতেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব। আমরা যদি নির্বাচন করতে পারি, আমাদের প্রথম কাজ কি হবে? এই যে এত বেকার আমাদের ছেলেরা পাস করে চাকরি পায় না, এই চাকরির নিশ্চয়তা করার জন্য আমরা 1 কোটি চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। বুধবার বিকেলে 18 নং সুখানপুকুরি ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চায় না। বিভাজন সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের কথাও বলেন তিনি। বিগত 15 বছর আমাদেরকে ভোট করতে দেওয়া হয়। আমাদের যারা ভোট দিতে পারেন তারা ভোট দিতে পারেননি, আর আমরা যারা প্রার্থী হয়ে আমরা প্রার্থী হতে পারিনি। মনে রাখতে হবে যে কোন দল সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের সমস্যার সমাধান করে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে এসব মতবিনিময় সভায় সবাই মিলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কথাও জানান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার তথ্যপাত্য ও সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনকালে এসব তথ্য তুলে ধরেন তিনি। যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে কাল বৃহস্পতিবার। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 আসামির বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে, দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়া হবে বলে জানান তাজুল ইসলাম। গ্যালমান শফির রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের চতুর্থ দিনে কিভাবে শেখ হাসিনা টেলিফোনে কথোপকথনে মারণাস্ত্র, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছেন তা তুলে ধরেন প্রসিকিউশন। এই অর্ডারটা যে সত্যিকার অর্থে তিনি দিয়েছিলেন সেই ব্যাপারে পুলিশ বাহিনীর তদানীন্তন যিনি প্রধান, তিনি সরাসরি কোর্টে সাক্ষী দিয়ে বলেছেন যে এই লেথাল ওয়েপন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা তিনি পেয়েছিলেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন। তিনি তখন এই নির্দেশটি তার অধস্তন অফিসারদেরকে জানান। অধস্তন অফিসাররা অর্থাৎ ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিব, প্রলয় জোয়ারদার, তারা এটা তাদের কমান্ড সেন্টারের মাধ্যমে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে বিভিন্ন কমান্ড পোস্ট, বিভিন্ন জায়গায় যে সমস্ত বাহিনীকে নিয়োগ করা হয়েছে তাদের কাছে এটি পৌঁছে দেওয়া হয়। ফলশ্রুতিতে দেশব্যাপী মারণাস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে প্রমাণ, এই কমান্ড বা এই হুকুমের প্রেক্ষিতে সেগুলোর বিস্তারিত প্রমাণ আমাদের লাইভ উইটনেস যারা আছে তাদের প্রমাণ আমরা দেখিয়েছি। এদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আনিসুল হক সহ 45 জনের বিরুদ্ধে জুলাই হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে 8 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এইখানে 45 জনকে একসাথে প্রথমে একটা কমপ্লেন রেজিস্টার করে যদিও শুরু হয়, কিন্তু এখানে অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদাভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, ফর্মাল চার্জও দাখিল হয়েছে। এরকম করে 2-3 জন করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে, এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। একই দিনে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় ট্রাইব্যুনাল 2-এ। আর চট্টগ্রামে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে 30 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা।
ফলাফল পেতে মধ্যরাত হতে পারে বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন। উৎসব মুখর পরিবেশে নির্বাচন হলেও ভোট শেষে গণনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছে রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি সহ কয়েকটি প্যানেল। মিরাজ হোসেন গাজী ও শাহেদা পিয়ার তথ্য এবং জহুরুল হক জনির পাঠানো চিত্রে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সব কেন্দ্রে পুরোদমে শুরু হয়েছে গণনার কাজ। ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্রগুলোর আশপাশেই অবস্থান করছেন। ভোট গ্রহণ শেষে কিছুটা উত্তেজনা তৈরি হয় ক্যাম্পাসে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে রেভলিউশন ফর স্টেট অব হিউম্যানিটি সহ কয়েকটি প্যানেল। সারাদিন নির্বাচনে আমরা বিভিন্ন ধরনের অনিয়ম, অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি এবং একপাক্ষিক আচরণ আমরা দেখতে পেয়েছি। আমাদের এখানে আজকে প্রধান নির্বাচন কমিশনের বরাবর আমরা 14টি লিখিত অভিযোগ দিয়ে আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত রেভলিউশন ফর স্টেট অব হিউম্যানিটি চাকসু নির্বাচন 2025 অফিসিয়ালি বর্জন ঘোষণা করছি। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানান ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থীরা। শরীফুল ইসলাম তুহিন ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সেক্রেটারি সরোয়ার হোসেন রুবেলের নেতৃত্বে শত শত ছাত্রদল, যুবদলের কর্মী 1 নং রেলগেট সংলগ্ন রফিক ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছে। গণমাধ্যমে অনেকগুলো নিউজ হওয়া সত্ত্বেও প্রশাসন কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বলছে যে ভাইয়া এখানে তো আমাদের যে পার্মানেন্ট কালি দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা তখন নিজে যখন ভোট দিতে গেলাম তখন আমি আসলে দেখলাম যে দেওয়ার পর এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু কালি দেওয়ার যে নিয়মটা করা হয়েছিল, কেন যেন একজন শিক্ষার্থী একাধিক ভোট দিতে না পারে, যেন কোনো অনিয়ম না হয়, কারচুপি না হয়। কিন্তু আমাদের নির্বাচন কমিশনার সেটা ওই যে অনিয়ম কারচুপি কিন্তু রোধ করতে পারেননি। অন্যদিকে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন বলেন, বেশ কয়েক ধাপে পরিচয় শনাক্ত করেই ভোট নেওয়া হয়েছে শিক্ষার্থীদের। তার প্রথম দায়িত্ব হলো ওইটা হলো টিকচিহ্ন দিয়া ক্লিয়ার করা যে এই ভোটটা ভোটার আসছে। তারপরে হলো সে ভোটারকে যাচাই করবে। প্রথম কিন্তু কাজ এটা, ভোটার তারপরে সে যাচাই করবে, তারপরে তাকে ব্যালট দিবেন। এই ভোটার যখন ভোট দিচ্ছে সেটা যাচাই করছে 3টা স্টেজে। একটা হলো যে ছবি দিয়া, একটা হলো পোলিং এজেন্ট দিয়া, আর একটা হলো আবার। বিকেল 4টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল সংসদ নির্বাচনে উৎসবের আমেজে ভোট দেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজকে কিন্তু মনে হয়েছে অন্যরকম একটা পরিবেশ, যেটা হচ্ছে আমরা আমাদের বলা যায় হচ্ছে যৌবনের প্রথম ভোটটাই হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন রকম একটা অভিজ্ঞতা। অনেকেরই প্রত্যাশা বলতেছে যে তারা হচ্ছে জিতুক না জিতুক তারা একসাথে হচ্ছে কাজ করতে চাচ্ছে। আমরা আশা করি যে আমাদের প্রতিনিধিরা আমাদের সমস্যাগুলোকে শিক্ষক বা আদার ওনাদের কাছে হচ্ছে তুলে ধরবেন। যে চাকসু হল সংসদ নির্বাচনে মোট ভোটার 27,516 জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলে প্রার্থী সংখ্যা 908 জন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। দর্শক, চাকসু নির্বাচনের আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শাহেদা পিয়ার সাথে। পিয়া, কিছুক্ষণ আগে আপনার কাছ থেকে ভোট গণনা সম্পর্কে আমরা জেনেছি, তো এই মুহূর্তে ভোট গণনার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? এর আগের সংবাদগুলোতে যেটি বলছিলাম যে বিকেল 4টায় ভোট গ্রহণ শেষের পর থেকে ভোট কেন্দ্রগুলোতে আসলে ভোট গণনা চলছে, যেটি এখনও অব্যাহত আছে। সেই ভোট কেন্দ্রগুলো থেকে আসলে ভোট গণনা শেষে বিবিএ যে অনুষদ, ব্যবসা অনুষদ, সেই অনুষদে আসলে নিয়ে যাওয়া হবে ফলাফলগুলো এবং সেখান থেকে আসলে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তো এখন পর্যন্ত আসলে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে আসলে বেশ রাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ণাঙ্গ যে ফলাফল সেটি পেতে। নির্বাচনী যে কর্মকর্তারা রয়েছেন তারা যেটি বলছেন যে ফলাফলগুলো তাদের কাছে এসে পৌঁছেছে এখন পর্যন্ত, সেখানে তারা দেখতে পাচ্ছেন যে 60 থেকে 65% ভোট আসলে কাস্ট হয়েছে। তো আর যে বিষয়টি হচ্ছে ভোটারদের মধ্যে আমরা দেখেছি যে 35 বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, ভোটারদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা ছিল, তারা বেশ আগ্রহ নিয়ে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছে। কিন্তু যারা প্রার্থী ছিলেন এই চাকসু নির্বাচনে তাদের কিন্তু পাল্টা অভিযোগ ছিল। তো যার ফলে কিন্তু বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই কিন্তু চাকসু নির্বাচন এখন পর্যন্ত শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। ভোট গণনা শেষে আসলে বিবিএ অনুষদের যে অডিটোরিয়াম সেখানে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশ হলে আসলে আমরা জানতে পারবো যে কারা আসলে চাকসুর দায়িত্বে আসছেন। প্রিয়া, আপনাদেরকে ধন্যবাদ। গণনা যেহেতু চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কাল।
নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, এবার নির্বাচনে ভোট দেবেন 28,901 জন ভোটার। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে র্যাব, পুলিশ ও বিজিবির অন্তত 3,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানান প্রধান নির্বাচন কমিশন। 2 দফায় প্রায় 20 দিন ধরে প্রার্থীদের প্রচার প্রচারণার পর শান্ত রয়েছে ক্যাম্পাস। 9টি ভবনে 17টি ভোট কেন্দ্রে ভোটারদের জন্য তৈরি করা হয়েছে 990টি গোপন বুথ। 35 বছর পর আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে রাকসু নির্বাচন। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাবিল, কাল নির্বাচন, তো আজকের ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? যেবা নির্বাচনের আগের রাতে রাজশাহী ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, সেখানে কিন্তু একটি স্বাভাবিক যে জীবনযাত্রা ছাত্রদের সেটি কিন্তু আসলে চলছে। আপনি জানেন যে গতকাল রাত 12:30টার পর থেকে যে প্রচারণার যে যুদ্ধ সেটি কিন্তু শেষ হয়েছে এবং সবাই কিন্তু অপেক্ষা করছে আগামীকাল সকাল 9টা থেকে যে ভোট শুরু হবে সেখানে ভোট দেওয়ার জন্য। এবং আপনি জানেন যে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং তারপর থেকে 5টা থেকে গণনা শুরু হবে এবং কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে সর্বোচ্চ 17 ঘন্টার মধ্যে কিন্তু তারা এইখানকার যে ফলাফল সেটি দেওয়ার চেষ্টা করবে। আপনি জানেন যে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের প্রত্যাশা করছেন সবাই এবং আপনি যেমনটা জানেন যে ইসলামী ছাত্র শিবিরের একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহী ইউনিভার্সিটি এবং ডাকসু এবং জাকসুতে একটি ভূমিধস বিজয়ের পর তারা নিশ্চয়ই চেষ্টা করবে এখানেও জয়ী হওয়ার এবং সেই সাথে ছাত্রদল তারাও কিন্তু চেষ্টা করবে যে আবারও তাদের যে অবস্থান সেটি ফিরে পাওয়ার জন্য তারা চেষ্টা করবে যে ইসলামী ছাত্র শিবিরের যে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহী ইউনিভার্সিটি সেখানে তারা বিজয়ী হওয়ার জন্য। এছাড়াও কিন্তু বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছে যারা কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে এবং প্রশাসন যেটি জানিয়েছে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আয়োজনের জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে সেটিও মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে সবাই আশা করছেন যে একটি শান্তিপূর্ণ নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে। যেবা নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা সহ 3 দফা দাবিতে বুধবার শাহবাগ মোড় 4 ঘন্টারও বেশি সময় আটকে রাখে এমপিও ভুক্ত মাধ্যমিকের শিক্ষক কর্মচারীরা। পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। রকুনুজ্জামানের রিপোর্ট। এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া, মাত্র 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% বোনাসের 3 দফা দাবিতে বুধবার সকালে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে যোগ দেন সারা দেশ থেকে আসা মাধ্যমিক ও সমমানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সরকারের মুখোমুখি দাঁড়াতে চাইনি, আমরা সরকারকে বুঝানোর চেষ্টা করেছি, আমরা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষকদের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সচিবরা, আমলারা, উপদেষ্টারা সেই পরিমাণে শিক্ষকদের ব্যাপারে তাচ্ছিল্য দেখিয়েছে যা আমাদেরকে বাধ্য করেছে এই শহীদ মিনার এবং রাজপথ বেছে নেওয়ার জন্য। তাদের 20% বাড়ি ভাড়া, 75% উৎসব ভাতার অত্যন্ত যৌক্তিক দাবির সাথে এই বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম, যে ফোরাম বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত, এই শিক্ষক ফোরাম আপনাদের দাবির সাথে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করছে। দুপুর 1:30 পর্যন্ত সমাবেশ করে মিছিল করে শাহবাগের দিকে এগোতে থাকেন শিক্ষকরা। শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ডিঙিয়ে দুপুর 2টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষকরা। শাহবাগ অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত হাজার হাজার শিক্ষকের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দাবি আদায়ে শাহবাগে শিক্ষকদের অনড় অবস্থান চলে বিকেল 5:30 পর্যন্ত। পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করা হয়। যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি আমরা 12টায় শুরু করার চেষ্টা করব। এই 2টা কর্মসূচি আমরা পালন করব। পাশাপাশি আমাদের এখানের যে অবস্থান, টানা অবস্থান, এটা অব্যাহত থাকবে। আমাদের যে শ্রেণী কার্যক্রমের থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখা, এটা অব্যাহত থাকবে।
গত 3 দিন ধরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বুধবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মিরপুরের রাসায়নিক গুদাম থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে, আগুন নেভাতে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। নিখোঁজদের খোঁজে ঘটনাস্থলে আজও ছবি নিয়ে অপেক্ষা করছেন স্বজনরা। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। শ্রমিকদের মধ্যে এখনো যাদের খোঁজ পাওয়া যায়নি তাদের সন্ধানে পোড়া কারখানাটির সামনে ভিড় করছেন পরিবারের সদস্যরা। তাদের মধ্যে অনেকেই হাতে নিখোঁজ স্বজনের ছবি নিয়ে অপেক্ষা করছেন। স্বজনদের অভিযোগ, নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে কেউই সহযোগিতা করছে না। আশপাশে অনেক হাসপাতালে খুঁজছি, ঢাকা মেডিকেলে খুঁজছি, পাইনি। এখন পর্যন্ত খবর পাইনি। আমরা থানায় গেছি, জিডি নেয় নেই। থানার লোকেরা বলতেছে যে আপনারা যে জায়গায় আগুন লাগছে সেই জায়গায় যান, মানে যে জায়গায় যাওয়া হইতেছে সেই জায়গায় বলতেছে আপনারা অমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই, মানে আমাদেরকে পাগলের মতো ঘোরাচ্ছে। ডিএনএ টেস্ট করার জন্য যাইতে বলছে, এখন ওটাও নাই। আর আমাদের এর কোনো খোঁজ নাই, কোথায় আছে কি কোনো মেডিকেলে। এরা শুধু একটাই কথা বলতেছে যে ঢাকা মেডিকেল। কালকে তো খুঁজছি, আজকে সকাল থেকে এক গ্রুপ এই জায়গায় খুঁজে গেছে, তারপর ওই জায়গায় আরো আছে, ওই জায়গায় এখনো প্রায় 7-8 জন লোক আছে খুঁজতেছে, এখনো কোনো খোঁজ পাইতেছি না। পোশাক কর্মী ও এলাকাবাসী বলছেন, লুবি ব্যবসায়ীদের বলি হচ্ছে খেটে খাওয়া মানুষ। সব বাচ্চাগুলো পুরো মরে গেছে, তার পাশের গুলোতে তালা মেরে রাখছে 5 তলা 4 তলা পর্যন্ত। তাদের ক্ষতিপূরণ কে দেবে? তালা বাইরে তুইল, এটা কি কারটা ঠিক করছে? যদি তালা যদি খোলা থাকতো তারা বাইরে আইলো না, তো মানুষটি মারা যায় না। ওয়ারারে দূরে আনো, খুঁজিয়া আইনে ওয়ারার বিচার করো। মালিকের ধরার জন্য অতি তাড়াতাড়ি ধরার জন্য ব্যবস্থা করতে হবে। কিন্তু হয়তো পেটের দায়ে কাজ করতে যায়, এখন যে যদি নিজের জীবনটাই চলে যায় তাহলে এই কাজের ইয়া কি বলেন? ঘটনাস্থল পরিদর্শন করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানান, জড়িতদের ছাড় দেওয়া হবে না। আমাদের এই অরাজকতাটা নতুন নয়, এটা বহুদিনের বহু যুগের একটা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, কারখানার ভেতরে আর কোনো হতাহত আছে কিনা সেটি জানার জন্য তল্লাশি চলমান রয়েছে। কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক, খুবই ডিফিকাল্ট। যে স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হইতে পারে, বড় ধরনের বিক্রিয়া হতে পারে, যার কারণে কেমিক্যালে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আপনার সময় লাগবেই, এটা স্বাভাবিক বিষয়। কেমিক্যাল গুদামের ভেতর থেকে ঘূর্ণিঝড়ের কুণ্ডুলির মতো সাদা ধোঁয়া বের হচ্ছে। কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মিরপুর অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 16 জনের ডিএনএ স্যাম্পল রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে যেসব লাশের দাবি কেউ করবে না তা কয়েকদিন রেখে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করার কথাও জানান হাসপাতালের পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আদরের সন্তানের জন্যই মায়ের এই আহাজারি, যে সন্তানকে তিনি হারিয়েছেন চিরদিনের জন্যে। বুকের মানিকের লাশটি অন্তত ছুঁয়ে দেখতে চান তিনি। মঙ্গলবার রাত থেকে ঢাকা মেডিকেল মর্গের সামনে সন্তানের লাশের অপেক্ষায় এই মা। আমি তো বাবা সুস্থ মতো যাবে, সুস্থ মতো রাইবে। আমার বাবা ডিউটি যাইছে, 11টা বাজে আগুন লাগছে। আগুন কোনো সন্ধান দেয় না আমরা কোনো সন্ধান দেয় না। আমরা সন্ধান দিচ্ছি আজকে সকালে, কোথাও গায়ে পড়া লাগছে, ঢাকা মেডিকেল আছে। আমরা দৌড়ে আইয়া বইয়া লইছি। লিলিহান আগুনে কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবারই অপেক্ষা। বুঝে পেতে চান প্রিয়জনের মৃতদেহ। চেহারা চিনে জানা, প্যান্ট শার্ট, প্যান্ট গেঞ্জি, পা। আগুন যখন লাগছে তখন আম্মুরে কল দিছিল, তখন চিল্লাইতেছিল আগুন আগুন বলে, আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতেছিল। তারপর যে ফোনটা কাটিয়ে গেছে, তারপরে আর ফোন ঢুকে নেয়। যে কাপড়টা গায়ে দিয়ে আইছি ওই কাপড়ের একটা টুকরা লাগিয়ে রয়েছে, এই টুকরাটা পুরা গেছে না, এটা গায়ে লাগিয়ে রয়েছে, এই জন্য চিনছি আমরা। স্বজনের লাশ পেতে এই অপেক্ষার সময়টা আরো কত দীর্ঘ হবে এই উত্তর কারো জানা নেই। সে যে বেলা 8টার সময় বাড়িয়ে যায়, আমারে কইছে যে আব্বা আমি অফিসে যাই, আমি যাও মায়া আসবার কথা। আমরা 10টার দিকে আসছি, আসলে আমরা যোগাযোগ করলাম যে আমার বড় ভাইরে লইয়া,
তো তারা বলছে যতক্ষণ রূপনগর থানার পুলিশ না আসবে ততক্ষণ হারা কিছু করতে পারবে না, তারা দিতে পারবে না কিন্তু আমরা তারা এই সিদ্ধান্ত জানাইছে। তা আমরা এনে দাঁড়ানোর জন্য রূপনগর থানার পুলিশের আশা কখন আসবে আর কখন আমরা লাশ লইয়ে আমরা বাড়িতে চলে যাব। মিরপুর রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানার আগুনে নিহত 16 জনের মধ্যে 9 জন পুরুষ আর নারী 7 জন। কর্তৃপক্ষ বলছে লাশগুলো পুড়ে এমন অবস্থা হয়েছে যা শনাক্ত করা কঠিন। ওনারা 10 জন ক্লেম করছেন যে তারা তাদের আত্মীয় স্বজনকে আইডেন্টিফাই করতে পেরেছেন। সেক্ষেত্রে আমরা তাদের ডিএনএ স্যাম্পল সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে যারা ক্লেম করছে। আর যেগুলো কেউ ক্লেমেন্ট নাই বা আননোন থাকবে সেগুলো হয়তো আমরা কয়েকদিন দেখব, তারপরে হয়তো বা আঞ্জুমান এবং ফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। জেলা প্রশাসক ও পুলিশ নিশ্চিত হয়ে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উৎসবমুখর পরিবেশে জুলাই সনদ সই হবে আশা প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠক। জনগণ পিআর বোঝে না, এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলেছেন মির্জা ফখরুল। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচনের তাগিদ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে কাল। ওবায়দুল কাদের সহ 45 আসামির বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। কারচুপির অভিযোগে কয়েকটি প্যানেলের ভোট বর্জন, রাকসুতে ভোট কাল। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধের পর শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা। কাল মার্চ টু যমুনা কর্মসূচি, বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।